স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। আর এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। প্রফেসর ইউনূসের নেতৃত্বেই ডিসেম্বরে সুষ্ঠু ভোটের আশা বিএনপির। ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ, জানালেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ দলের বৈঠকে সরকারের প্রতি সমর্থন, স্থিতিশীলতার স্বার্থে নিয়মিত আলোচনার তাগিদ বিশ্লেষকদের। বাড্ডায় গুলশান থানা বিএনপির নেতা কামরুল আহসানকে গুলি করে হত্যা, রাজনৈতিক বিরোধ থেকে খুন, ধারণা স্ত্রীর। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। সংবাদে এছাড়াও যা থাকছে: আগামী বাজেটের আকার বড় না হলেও বাড়বে ঋণের সুদ ও ভর্তুকির চাহিদা। পরিচালন ব্যয়ের 40% অর্থ বরাদ্দ হবে এই দুই খাতে। ঢাকা দিল্লি সম্পর্কে বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর আহ্বান বিশ্লেষকের। নিষেধাজ্ঞায় দুই দেশই ক্ষতিগ্রস্ত। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত খবর। ভারত ও মিয়ানমারের সহিংসতার জেরে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। গত 5 মাসে সীমান্তে অন্তত ৭৯টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৯,০০০ গুলি উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের ১৭টি রুটকে ব্যবহার করছে অস্ত্র চোরাচালান কারবারিরা। বেছে নিয়েছে 10টি জেলার বিভিন্ন পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, দেশের নিরাপত্তার জন্য এটি মারাত্মক হুমকি। দ্রুত রুটগুলোতে অভিযান ও নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যেই সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকার জাতীয় নির্বাচন আয়োজনে মনোযোগী হবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বাজেটের আগে এনবিআর-এর সংস্কার চাপিয়ে দিয়ে সরকার অচলাবস্থা তৈরি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার 2 দফায় 20টি দলের সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা।
প্রথম দফা বৈঠক শেষে নেতারা বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ না পাওয়ার শঙ্কা থেকেই পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তাদের। উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না। আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেই। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে। এই ছিল তার কথা। এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। দ্বিতীয় দফার বৈঠকে ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় ইসলামিক দলগুলোর নেতারা বলেন, নানা আন্দোলনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দাবি জানান তারা। ফ্যাসিস্টদেরকে, গুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে। আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার কাজ ও নির্বাচনী কার্যক্রম নিয়ে দলগুলো সরকারকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের সময়সীমা আগামী বছরের 30 জুন পেরোবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐক্যমত থাকতে হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন, এই তিনটি কাজ দ্রুত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে জুলাই ঐক্য। ফ্যাসিস্ট সরকারের আমলে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ড সহ যত গুম খুন হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। রোববার জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে জুলাই ঐক্য। এতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের উচিত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা, শহীদদের সঠিক তালিকা প্রস্তুত, হতাহতদের পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। এখনো পর্যন্ত সরকার কি করতে চায়, কবে বিচার হবে, কবে নির্বাচন হবে, কবে রাষ্ট্র সংস্কার হবে, এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই। আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। শহীদদের দিকে তাকিয়ে আমার আহত ভাইদের সে কাতরানোর ছবি আমরা চোখের সামনে নিয়ে এসে ওই দৃশ্য বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কোনো এখানে সুযোগ নেই। মানবিক করিডোর ও বন্দর চুক্তিতে রাজি নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বার্থবিরোধী কোনো কাজে তার দল সমর্থন দেবে না বলে জানিয়েছেন তিনি। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটি করতেই হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে। কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরও 5টি সভায় উপস্থিত ছিলেন তিনি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে অধ্যাদেশকে নিবর্তনমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান কর্মকর্তারা। সচিবালয়ে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এই আইনের তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ
বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আমাদেরকে হাইডে রেখে তারা প্রজ্ঞাপন জারির পায়তারা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা অবিলম্বে জনপ্রশাসন সচিব আমাদের সাথে কথা বলে এই আইন নিয়ে অধ্যাদেশ নিয়ে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো কিছু হয় আমরা মেনে নিব না। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এই অধ্যাদেশের দায়িত্ব যারা আছেন, রাষ্ট্রের যে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, কিন্তু তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকার প্রয়োজন মনে করেছে বলেই আইনটি সংশোধন করেছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে, তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। সোমবারও সচিবালয়ের ফটকগুলোর কাছে অবস্থান নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হবে না বলেও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরির সুযোগ আর আসবে না বলে মনে করে ঐকমত্য কমিশন। ক্ষমতার বিকেন্দ্রীকরণে সবাই একমত বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কারে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় বৈঠক হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। আলোচনা হয় অসাম্প্রদায়িক ক্ষমতার ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে। সংবিধান, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার প্রতিবন্ধকতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সমালোচনায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। নারীদের ক্ষমতা খর্ব করার অভিযোগ করেন তারা। আমাদের কণ্ঠরোধ করা হবে না রায়, যে আমাদের কোন 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 কিছু থাকলে, কোন নিবর্তনমূলক আইন থাকলে যেটা ক্ষতিগ্রস্ত হবে, যেটা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কণ্ঠস্বর প্রকাশ করা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ধরনের ভয়, সেই জুজুগুলি এখনো থাকছে। কেন থাকছে সেই জিনিসটা পরিষ্কার কিভাবে হচ্ছে এই কমিশনগুলো এবং পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনার মধ্যে দিয়ে। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি এবং সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে নাগরিক সমাজকে। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো, সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। এ সময় গণতন্ত্র রক্ষায় সব কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আসছে অর্থবছর বাজেটের আকার না বাড়লেও দেশি বিদেশি ঋণের সুদ আর ভর্তুকির চাহিদা বেশি। পরিচালন ব্যয়ের প্রায় 40% অর্থ বরাদ্দ করতে হবে এই দুই খাতে। কর ছাড়ের প্রবণতা থেকে বের হয়ে জনকল্যাণমুখী খাতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ নির্ভর বাজেটে দুষ্টু চক্র ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে খরচ হয়েছে বাজেটের 2,46,000 কোটি টাকা। এর প্রায় অর্ধেক 1,18,046 কোটি টাকাই ব্যয় হয় ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার কমে গেছে অনেকটা। গত 5 বছরে দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয় 1,13,000 কোটি টাকা। কিন্তু দেশে বন্ড ও বিলের সুদহার বেড়ে যাওয়ার পাশাপাশি এলডিসি উত্তোলনের পর্যায়ে কম সুদের বিদেশি ঋণের সুযোগও কমেছে। ডলারের বিপরীতে কমেছে টাকার মান। তাই অর্থনীতিবিদরা মনে করেন,
ঋণের সুদ পরিশোধে খরচ আরও বাড়বে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষি, খাদ্য কর্মসূচি, বিদ্যুতেও ভর্তুকি চাহিদা থাকবে। যাদের পাওয়ার কথা না তারাও পাচ্ছে, সেসব জায়গাগুলোতে আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক বেশি ভর্তুকিতে, সেটা পুনর্বিন্যাস করে কীভাবে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের রেভিনিউ জিডিপির হারও আমরা বাড়াতে পারি। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের খাদ্য নিরাপত্তার যাতে সমস্যা না হয়। দেশে কর জিডিপি অনুপাত 8% ঘরে, তাই বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর চাপ বাড়ে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ করেও ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে, ব্যয় সংকোচন করে যা কমাতে চান তারা। ঋণ পরিশোধের জন্যই পরের বছরে আরও বাজেটের রাজস্ব আয়ের প্রায় অধিকাংশই তাতে ব্যয় করে ফেলছি, আর বেতন ভাতার ওই ঋণ পরিশোধের ক্ষেত্রে। এটা তো একটা দুষ্ট চক্র, এভাবে তো চলতে পারে না। আমরা এমন এক সময় এসেছি যখন এই দুষ্ট চক্র এমন জায়গায় এসেছে যে বাজেটে আর বেশি কিছু সুযোগ কমে গেছে। কাজেই আমরা সেখান থেকে অন্তত উত্তরণের একটা মোড় ঘুরানোর একটা চেষ্টা করছি। চলতি অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয় ৮৮,০০০ কোটি টাকা, যা আসছে অর্থবছর ১ লাখ কোটিতে পৌঁছাতে পারে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি বাংলাদেশে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার না বানানো এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ ঠিক রাখতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভৌগোলিক অবস্থার কারণে ভারতের সেভেন সিস্টার্সে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী। সম্প্রতি ভারতের বাণিজ্য বিধিনিষেধ আরোপে বাংলাদেশের পক্ষে সমুদ্র ও সড়ক পথে ওইসব রাজ্যে রপ্তানি অনেকটাই দুরূহ। এছাড়াও দেশটিতে ৭৬% তৈরি পোশাক রপ্তানির সহজ পথ বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের সব রাজ্যেই কার্যত বাংলাদেশের রপ্তানি বন্ধের ইঙ্গিত দিচ্ছে এই নিষেধাজ্ঞা। গত অর্থ বছরে মোট রপ্তানির ৮১% স্থলপথে করেছে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞায় শুধু বাংলাদেশই নয়, ভারতের ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন বিশ্লেষকরা। মূল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন? সেটি হচ্ছে ভোক্তা, ভারতীয় জনগণ যারা এই সেভেন সিস্টার্সে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি স্থলবন্দর কিন্তু দু একটি ছাড়া বাকি সবগুলো সেভেন সিস্টার কেন্দ্রিক। সো ভারত কি তাদের নিজে নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করছে? ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দর বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটে চালু হয়েছে, এবং বাংলাদেশে অনেক পরিত্যক্ত বিমানবন্দর আছে, লালমনিরহাট, ঠাকুরগাঁ, লালমনিরহাট চালু আছে। সো এইসব জায়গায় আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্টের কাজটা আমরা পুষিয়ে নিতে পারবো। সো প্রত্যেকটা বিপদ কিন্তু একটা বড় সম্ভাবনা জায়গায়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে রাজনৈতিক হাতিয়ার না বানানোর আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের। রাজনৈতিক পদক্ষেপগুলো এমন হওয়া উচিত নয় যেন ব্যবসায়ীরা বা কোনো দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাদের রাজনৈতিক স্বার্থের জন্য। তবে আমি বলবো, অবশ্যই এটা আমাদের দেশের সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কেউই যেন বিজনেস বা ম্যান টু ম্যান কানেকশনে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওটা বিবেচনায় নিয়ে যেন রাজনৈতিক পলিসিগুলো করা হয়। গত অর্থ বছরে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $10.56 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ $1.56 বিলিয়ন রপ্তানি ও $9 বিলিয়ন পণ্য আমদানি করেছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পে গ্যাস সংকট চরমে, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র ব্যবসায়ীরা। তাদের দাবি, এভাবে চললে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে, এমনকি কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রোববার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও, টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা।
তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো, সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে, চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে, আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। ব্যবসায়ীরা বলেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে নীতি নির্ধারকরা কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ঈদে 10 দিনের ছুটি দেওয়ারও সমালোচনা করেন তারা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে, গ্যাসের প্রেসার থাকবে 1.5 মানে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে। ব্যবসায়ীরা বলেন, সিস্টেম লসের নামে 12 ভাগ গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধাপে ধাপে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তাদের। সেই সঙ্গে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দেন ব্যবসায়ীরা। আমরা গ্যাস চাই, ইলেকট্রিসিটি চাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তারা। অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে সংশোধনী আনার আশ্বাস দিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির পর এ সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, আগামী 31শে জুলাইয়ের আগে অধ্যাদেশ কার্যকর হবে না। এতে আরও বলা হয়, রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেওয়া হবে। এই ঘোষণার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেন, সরকারের এই ঘোষণার ফলে এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর কাছে প্রমাণিত হলো। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চেয়ারম্যানের সাথে অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বড় চমক 40 মণ ওজনের গরু ঈশা খান। গরনে চলনে স্বভাবও সুলতানের মতোই 2.5 বছর ধরে লালন পালন করেছেন ফচিকা গ্রামের শামসুল আলম। দেশি ঘাস, চালের কুড়া, খৈল সহ নানান প্রাকৃতিক খাবার খাওয়ান গরুটিকে। দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। এদিকে শেরপুর সদরে আলোচনায় শাহিয়াল জাতের ষাঁড় লায়ন। 8.5 ফুট উচ্চতার লাল ষাঁড়টির ওজন 32 মণ। বিশাল আকৃতির এসব গরু দেখতে ভিড় করছেন এলাকার মানুষ, আসছেন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন দুর্ঘটনার হটস্পট। প্রায় 5 বছরে এখানে 166 মৃত্যু ও কয়েক হাজার আহত হয়েছেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে মাওয়া পর্যন্ত 19 কিলোমিটারে দুর্ঘটনা সবচেয়ে বেশি। ঈদ ঘিরে বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে, চেকপোস্ট না থাকলেই আইন অমান্য করার প্রতিযোগিতায় নামেন চালকরা। গত 8 মে মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় মারা যান একই পরিবারের 4 জন সহ 5 জন। এর আগে 27 ডিসেম্বর টোল প্লাজায় দাঁড়ানো প্রাইভেট কারে বাসের চাপায় নারীসহ 6 জন নিহত হয়। 2020 সালে চালু হয় এই মহাসড়ক। সেই থেকে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত 1000-এর বেশি দুর্ঘটনা হয়েছে। প্রাণ গেছে 166 জনের, আহত হয়েছেন কয়েক হাজার। এসব দুর্ঘটনার বেশিরভাগ ঘটেছে সিরাজদিখান থেকে মাওয়া পর্যন্ত 19 কিলোমিটারে। এজন্য দ্রুতগতি, ওভারটেকিং, যত্রতত্র পার্কিংকে দায় দিচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা। যেখানে গাড়ি ব্রেক দেওয়ার নাম নাই, এই জায়গায় ব্রেক দিয়ে রাখে, পিছন থেকে গাড়ি দ্রুত আসে, ওই গাড়িটা নিয়ন্ত্রণে আসতে পারে না, পরে মারে দেয় আরেক গাড়ি। এই রোডের মধ্যে দেখা গেল গাড়ি থামাইয়া একজনে কাজ করে, প্রশাসনের কোনো বেরোতা নাই। ফায়ার সার্ভিস বলছে, এক্সপ্রেসওয়েতে যানবাহন চালানোর দক্ষতা নেই বেশিরভাগ চালকের। দুর্ঘটনা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি। পথচারীরা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে, ওভারব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হয়, এবং যে ট্রাফিক ব্যবস্থা আছে সেটা তারা প্রপারলি মেনটেন করে না, এবং যানবাহনের যে পরিবহনের একটা নীতি আছে সেটাও তারা মেনে চলে না। হাইওয়ে পুলিশ বলছে, চেকপোস্টের কাছে স্বাভাবিক গতিতে থাকে যানবাহন,
তবে পুলিশের উপস্থিতি না থাকলে আইনকে বুড়ো আঙ্গুল দেখান চালকরা। বেপরোয়া গাড়ির বিরুদ্ধে আমরা কিন্তু মামলা দিচ্ছি, ফিটনেসের বিরুদ্ধে মামলা দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স চেকের মামলা দিচ্ছি, আমাদের ওভার স্পিড যেটা আছে সেক্ষেত্রে মামলা দিচ্ছি। সচেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে থেকে না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা কমন আসলে দুরূহ ব্যাপার। ঈদুল আজহা ঘিরে এই মহাসড়কে বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এজন্য পুলিশকে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরের ট্যানারিগুলোতে চলছে প্রস্তুতি। এবারের ঈদে সংগ্রহ হতে পারে 1 কোটির বেশি পশুর চামড়া। লবণের দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ে ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকেরা। এবছর কোরবানির ঈদে প্রায় 1 কোটি 5 লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও মজুদের ট্যানারিগুলোতে চলছে জোর প্রস্তুতি। চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাঁচামাল লবণ। তবে গত 1 মাসে লবণের দাম কেজিতে বেড়েছে 4 টাকা। লবণের এই অস্বাভাবিক দাম বাড়া নিয়ন্ত্রণ এবং কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান মালিকরা। লবণের দাম গত 1 মাসে যেটা ছিল 700 টাকা 74 কেজি, সেটা এখন 1050 টাকা। আসলে চামড়া সংরক্ষণের জন্য লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণের বিকল্প নাই। 24 ঘন্টাই আমাদের বিদ্যুৎ প্রবাহ সচল রাখতে হয়। সেখানে যদি বিদ্যুৎ প্রবাহে কোনোভাবে বাধা হয়, সেখানে আমাদের আসলে কোনো না কোনোভাবে লোকসানের সম্মুখীন হবে। এদিকে বিসিক বলছে কোরবানির ঈদে চামড়া সংগ্রহে সহায়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে চামড়া শিল্প নগরীতে কাজ করবেন 50 জন স্বেচ্ছাসেবক। এই বছর আমাদের বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা 50 জন স্বেচ্ছাসেবক এখানে আমরা নিয়োগ করব এবং জেলা প্রশাসন এবং পুলিশ আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে এবং ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারেও বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের মাধ্যমে শতাধিক জন্মগত বধির ফিরে পেয়েছে স্বাভাবিক জীবন, যাদের বেশিরভাগই শিশু। এই চিকিৎসা পদ্ধতি জন্মগত বধিরদের জন্য যুগান্তকারী সাফল্য বলছেন চিকিৎসকরা। জন্মগত বধির শিশুদের চিকিৎসায় 2022 সালের 25 মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্প। যেসব শিশুরা কানে শুনতে পেত না, কথা বলতে পারত না, এই প্রকল্পের অধীনে চিকিৎসা নিয়ে এখন তারা ফিরেছে স্বাভাবিক জীবনে। অভিভাবকরাও সন্তানের মুখে কথা শুনতে পেরে আনন্দিত। প্রথম যে সময় 6 মাস পরে ও আল্লাহর বাবা ডাক শিখছে, মানে তখন একটা অনুভূতি যে খানমো না হাসবো, মানে এটার ভাষা আমরা খুঁজে পাইনি। গত 5 এপ্রিল 100তম ইমপ্ল্যান্ট অস্ত্রোপচার সম্পন্ন হয়। 3 বছরের মোন্তাহার অস্ত্রোপচারের মধ্য দিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এই মাইলফলক অর্জন করে। আমাদের এই সেন্টারে 102 জনের অপারেশন করা শেষ হয়েছে। আমাদের এখন নতুন ডিভাইস কিনা হবে এবছর অর্থ বছরে, আবার তখন আমরা আবার আরও করতে পারবো। চিকিৎসকরা বলছেন রোগীর বাছাইয়ের ক্ষেত্রে এমআরআই ও সিটি স্ক্যান প্রয়োজন হয়, কিন্তু এসব সুবিধা হাসপাতালে না থাকায় কিছুটা সংকটে পড়ছেন তারা। সিটি স্ক্যান এমআরআই যেটা আমাদের সিলেটে এগুলো হয় না, আমরা রোগীগুলোকে ঢাকায় গিয়ে করে আনতে হয়। এগুলো যদি আমার সিলেট মেডিকেলে এবার করানো যায় তাহলে এটা আমাদের রোগীর জন্য অনেক কষ্ট কম হবে এবং রোগীগুলো ইজিলি কাজটা করতে পারবে। প্রকল্পটি শুরুর পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই পর্যন্ত 6 জন ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 100 বছর পর টাঙ্গাইলের মধুপুর বনে অবমুক্ত করা হলো 10টি ময়ূর। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে শাল বনে বিদেশি জাতের কোনো গাছ লাগানো যাবে না। 1 বছরের মধ্যে মধুপুরের 750 একর বনভূমিতে শাল ও দেশি গাছের বনায়ন হবে। রোববার শালবন পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দা রিজওয়ানা হাসান। শাল গজারিয়ার এই বনে 100 বছর আগেও আবাস ছিল ময়ূরের। প্রতিকূল পরিবেশ ও শিকারীর হানায় বিলুপ্ত হয়েছে এই বর্ণিল প্রাণী। সেই প্রকৃতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গাজীপুর সাফারি পার্ক থেকে আনা হয়েছে 10টি ময়ূর। মধুপুর লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্রে দল বেঁধে ঘুরছে তারা।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাকৃতিক আবহে ময়ূর বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি করতে হবে। অবৈধ অনুপ্রবেশটাকে আমাদের কমাতে হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রায় 100 বছরের উপর অনেক প্রথাগত বনবাসী বাস করে। বনজ সম্পদের উপর তাদের যে অধিকার আছে ওটা যদি আমরা স্বীকার না করি, তাহলে বন বিভাগের সাথে ওদের দ্বন্দ্বটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এটা বলি হবে বন। কাজেই তাদের যে প্রথাগত অধিকার আছে বনের উপর, সেটাও কিন্তু আমরা স্বীকৃতি দেব। শালবনে 10টি ময়ূর আপাতত একটি বড় খাঁচায় রাখা হয়েছে। প্রজনন শেষে আগামী বছর প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। এই জায়গার সাথে তাদের খাপ খাওয়াতে হবে, এবং এই খাপ খাওয়ানোর সময় যারা এই ব্যবস্থাপনায় থাকবেন তারা এটা দেখবেন যে প্রাকৃতিক পোকামাকড় যেভাবে এখানে উৎপন্ন হয়, যেরকম ওই যে পাতা না সরানো, সেখানে পানির একটু রাখা, যাতে পচে যাবে, পোকামাকড় হবে, ময়ূর সেখানে খেতে অভ্যস্ত হবে, প্লাস তার সাথে যারা খাবার দেবে। এটা 1 বছর পর্যন্ত কমপক্ষে এটা করতে হবে। বন উপদেষ্টা আরও জানান, মধুপুর বনকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মুক্ত করা হবে। লাগানো হবে 750টি শাল গাছ। এছাড়াও স্থানীয় আদিবাসীদের ওপর থেকে 129টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের আসামে প্রায় 150 জনকে আটক করেছে রাজ্য পুলিশ। রোববার গুয়াহাটি ও এর আশেপাশে এলাকাগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অবৈধ অভিবাসীদের ধরতে আসাম পুলিশের চালানো অভিযানে এলাকাগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে অনেকে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, বর্তমানে আটককৃতদের নথিগুলো যাচাই বাছাই করে দেখছে পুলিশ। আটকের পর তাদের বীরুবাড়ির পুলিশ রিজার্ভ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে আটককৃতদের মুক্তির আবেদন জানায় তাদের পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তারা। অবৈধ অভিবাসীদের ধরতে সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে 30 দিনের সময়সীমা বেঁধে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই বিভিন্ন রাজ্যে অভিযান চালায় পুলিশ। কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বড় চমক 40 মণ ওজনের গরু ঈশা খাঁ। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। শেরপুর সদরে আলোচনায় শাহিয়াল জাতের ষাঁড় লায়ন। গরু দুটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা করে। শখের বসে গরুটির নাম রাখা হয় ঈশা খাঁ। গরনের চলনে সুলতানদের মতো স্বভাব। নেত্রকোনা সদরের ফচিকা গ্রামের শামসুল আলম খায়রুল 2.5 বছর ধরে লালন পালন করেছেন গরুটি। 40 মণ ওজনের ঈশা খাঁকে দেশি ঘাস, চালের কুড়া, খৈলসহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। প্রতিদিন গরু দেখতে ভিড় করছেন এলাকার মানুষ, আসছেন ক্রেতারাও। রাখার যে পরিবেশ, যে একটা এয়ার কুলার রুমের দরকার, এটা তো আমার দ্বারা সম্ভব না। যে কারণে আমি মনে কষ্ট নিয়ে হইলেও আমি এখন চিন্তা করছি এটা বিক্রি করে দিব। দেখতে খুব সুন্দর, আমরা দরদাম করতেছি, দেখতে আসছি, নাম হলো ঈশা খাঁ। এতদিন লালন পালনের পর গরুটি বিক্রির সিদ্ধান্ত কষ্টের বলে জানালেন শামসুল আলমের সন্তানেরা। গরুটি আমাদের পরিবারের সদস্যের মতো ছিল, এখন বিক্রি করে দিতে হবে, এটা মানতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। শেরপুর সদরে আলোচিত শাহিয়াল জাতের ষাঁড় লায়ন 8.5 ফুট উচ্চতার ষাঁড়টির ওজন 32 মণ। গত বছর কোরবানির ঈদে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করেননি। এবার 15 লাখ টাকা বিক্রির আশা। কিন্তু আশাতীত দাম না হওয়াতে এই গরুটা আমার ছাড়া হয় নাই, কিন্তু আমি তখন একটু হতাশাগ্রস্ত ছিলাম, বাট মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ এই পর্যন্ত আসতে পারছি। লাল বর্ণের ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে। বড় গরু বিক্রির বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। আমরা তাদেরকে উপদেশ দিয়েছি, আমরা মোটামুটি একটু কুরবানির বেশ কিছুদিন পূর্বে থেকে আপনারা বিক্রির চিন্তা করবেন। প্রয়োজনে যদি বাইরের বড় বাজারে ঢাকা কিংবা চট্টগ্রামে নেওয়া যায়, ওইখানে নিলে তারা এই খামারি ভালো ক্রেতা পাওয়া যায়। চলতি বছর জেলায় 26টি কোরবানির হাটে প্রায় 85,000 গরু বিক্রি হবে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। ধন্যবাদ সবাই।